আমি নতুন বছরের রাতে বাড়ি ফিরেছিলাম স্ত্রী এবং নবজাত ছেলেকে চমকে দিতে, কিন্তু ঘরে ঢুকে যা দেখলাম তা আমার পুরো পরিবারকে পুলিশের সামনে দাঁড় করিয়ে দিল। মায়া, মায়া কোথায়? আর আমার ছেলে কোথায়? দরজা খুলেই আমি ডাক দিলাম, কোনো উত্তর এলো না। শুধু রান্নাঘরের দিক থেকে ভেসে আসছিল এক নবজাত শিশুর ক্ষীণ কান্নার শব্দ। রাত তখন প্রায় 11:30। 31শে ডিসেম্বর। সবাই জানতো আমি এখনো সিঙ্গাপুর অফিসের কাজে আছি। নতুন বছরের পর দেশে ফিরব, কিন্তু আমি কাউকে কিছু না জানিয়ে আগেভাগেই ঢাকায় ফিরে এসেছিলাম। ভাবছিলাম স্ত্রী মায়াকে আর আমাদের মাত্র 11 দিনের ছেলে রায়হানকে সারপ্রাইজ দেব। আমার লাগেজ ভর্তি ছিল উপহার, রায়হানের জন্য শীতের নরম জামা, মায়ার অপারেশনের পর সুস্থ হওয়ার জন্য ওষুধ, ফল আর পুষ্টিকর খাবার, আমার মা রেহানা বেগমের জন্য দামি শাড়ি, আর ছোট বোন তানিয়ার জন্য একটি পারফিউম। তখনও জানতাম না ওরা এসবের একটাও পাওয়ার যোগ্য নয়। আমাদের মিরপুরে ফ্ল্যাটে ঢুকেই বুকটা ঢক করে উঠল। ঘরের ভিতর অস্বাভাবিক ঠান্ডা, কোথাও কোনো আলো নেই, নতুন বছরের কোনো সাজসজ্জা নেই। ডাইনিং টেবিল খালি, ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ডায়াপার, সেন্টার টেবিলে কয়েকটি খালি কোমল পানীয় বোতল, এক কোনো শিশুর দুধের কৌটা খোলা অবস্থায় পড়ে আছে। আমি দ্রুত রান্নাঘরের দিকে এগোলাম, আর তারপর আমার পুরো পৃথিবী যেন থেমে গেল। মায়া একটি প্লাস্টিকের চেয়ারে কুঁজো হয়ে বসে আছে, গায়ে পাতলা একটি সুতি জামা, তার উপর পুরনো একটি সোয়েটার, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। এক হাত দিয়ে সিজারের সেলাইয়ের জায়গা চেপে ধরে আছে, কাপড়ে রক্তদাগ স্পষ্ট। তার সামনে রাখা এক কাপ লুডুস অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। পাশের ছোট্ট খাটিয়ায় শুয়ে রায়হান কাঁদছে, গায়ে এত পাতলা একটা কম্বল যে ডিসেম্বরের রাতে ঠান্ডা আটকানোর কোনো উপায়ই নেই। রাশেদ, মায়া খুব আস্তে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? সে দাঁড়ানোর চেষ্টা করল। আমি তোমার জন্য ভাত গরম করি। কিন্তু উঠে দাঁড়ানোর আগেই মাটিতে লতিয়ে পড়ে যাচ্ছিল। আমি দৌড়ে তাকে ধরে ফেললাম। গলা শুকিয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, আম্মু কোথায়? তানিয়া কোথায়? আর জামাই মার্ক? আমি তো তোমাদের জন্য প্রায় 17 লাখ টাকা পাঠিয়েছিলাম মায়ের চিকিৎসা, খাবার আর বাচ্চার সব খরচের জন্য। মায়া মাথা নিচু করে রইল, খুব ধীরে বলল, ওরা কক্সবাজারে গেছে। আমি অবিশ্বাসের চোখে তাকালাম। কিসের জন্য? নতুন বছর উদযাপন করতে। সে কষ্ট করে হাসল। আমি তো বেশ কিছু চাইনি, শুধু একটু মুরগির স্যুপ চেয়েছিলাম। তারপর খুব আস্তে বলল, তোমার মা বলেছিলেন সিজারের পর বেশি খাবার খেলে নাকি শরীর ঠিকমতো পরিষ্কার হয় না, তাই কম খেতে হবে। আমি এক মুহূর্তেও দেরি করলাম না। ফ্রিজে খুললাম, ফ্রিজে প্রায় খালি। আমি যে গরুর মাংস, মাছ, ফল, দুধ, ডিম, পুষ্টিকর খাবার আর শিশুর বিশেষ ফর্মুলা কিনে রেখেছিলাম, একটাও নেই, সব উধাও। ফ্রিজের দরজায় একটি কাগজ ছাতা ছিল, আমার মায়ের হাতে লেখা, আমরা কক্সবাজারে নতুন বছর উদযাপন করতে গেছি। আলমারিতে কিছু বিস্কুট আছে, ক্ষুধা লাগলে খেয়ে নিও। রাশেদকে ফোন করে নাটক করার দরকার নেই। ছেলেটা আমাদের সবার জন্য বিদেশে কষ্ট করে টাকা রোজগার করছে। চিঠিটা পড়ে আমার হাত কাঁপছিল। মায়া আমার হাত চেপে ধরল, প্লিজ ওদের কিছু বলো না, ওরা আবার বলবে আমি তোমাকে পরিবারের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছি।
আমি কোনো উত্তর দিলাম না। রাগ তখন আর চিৎকারে প্রকাশ করার মতো অবস্থা নেই। আমি মোবাইল বের করলাম, ফ্রিজের ছবি তুললাম, ঠান্ডা হয়ে যাওয়া লুডুসের ছবি তুললাম, মায়ের রক্তমাখা কাপড়ের ছবি তুললাম, চিরকুটেরও ছবি তুললাম। তারপর নিজের মোটা জ্যাকেট খুলে রায়হানকে জড়িয়ে ধরলাম। মায়াকে কোলে তুলে নিচে নেমে একটি গাড়ি ডাকলাম। বাইরে তখন ঢাকার আকাশে নতুন বছরের আতশবাজি ফুটছে, মানুষ আনন্দ করছে, আর আমার স্ত্রী জ্বরে কাঁপছে। হাসপাতালের পথে যেতে যেতে আমি মোবাইল বের করলাম, এক এক করে আমার ব্যাংক অ্যাকাউন্টের সব অতিরিক্ত এটিএম কার্ড বন্ধ করে দিলাম, আমার মা, আমার বোন আর তার স্বামীর। তারপর খুললাম আমাদের ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরার অ্যাপস। আমি ভেবেছিলাম শুধু সত্যিটা জানতে পারবো, কিন্তু ক্যামেরার ভিতর আমাকে এমন কিছু দেখালো যা শুধু বিশ্বাসঘাতকতার প্রমাণই নয়, বরং এমন অপরাধের প্রমাণ যার কারণে নতুন বছরের আনন্দ শেষ হওয়ার আগেই কক্সবাজারে 5 তলা হোটেলের দরজায় পুলিশ কড়া নাড়বে। সিসিটিভি ফুটেজে যা দেখলাম তা আমার নিজের পরিবারকে অপরাধীতে পরিণত করলো। হাসপাতালের করিডোরে বসে আমি মোবাইলের সিসিটিভি ফুটেজ চালু করলাম। প্রথম ভিডিওটি ছিল আমি বিদেশ যাওয়ার 2 দিন পরের। মা রেহানা বেগম আর আমার বোন তানিয়া রান্নাঘরে বড় বড় আইস বক্স নিয়ে এসেছে। আমি অবাক হয়ে দেখলাম তারা একের পর এক ফ্রিজ থেকে গরুর মাংস, মাছ, ফল, দুধ, ডিম, মায়ার জন্য কোনো পুষ্টিকর খাবার সব কিছু গুছিয়ে সেই আইস বক্সের ভিতরে ভরে ফেলছে। তারপর তারা রায়ানের জন্য কেনা দামি বেবি ফর্মুলার কৌটাগুলোও তুলে নিল। ঠিক তখনই দুর্বল শরীরে মায়া রান্নাঘরে এসে দাঁড়ালো, তার চোখে আতঙ্ক। সে কাঁপা গলায় বলল, আম্মু, অন্তত বাচ্চার ফর্মুলাটা রেখে যান। ডাক্তার বলেছেন এটা ছাড়া ওর অন্য কিছু খাওয়ানো যাবে না। মা এবারও তার দিকে তাকালেন না, ঠান্ডা গলায় বললেন, এত আদর করে বাচ্চা মানুষ করলে চলবে না, একটু কষ্ট করলে কিছু হবে না। মায়া আবার অনুরোধ করলো, প্লিজ শুধু একটা কৌটা রেখে যান। এবার তানিয়া বিরক্ত হয়ে বলল, ভাবি, নাটক করবেন না, ভাইয়াকে ফোন দিয়ে আমাদের নামে লাগানোর চেষ্টাও করবেন না। ঠিক তখন তানিয়ার স্বামী মার্ক হেসে বলল, রাশেদ যদি ভাবে তুমি অকৃতজ্ঞ তখন কিন্তু আমাদের কিছু করার থাকবে না, তাই চুপচাপ থাকাই ভালো। ভিডিওতে দেখা গেল তারা পুরো রান্নাঘর খালি করে দরজায় তালা লাগিয়ে বেরিয়ে গেল, আর মায়া রান্নাঘরে মেঝেতে বসে নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি ভিডিও থামিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলাম। রাগে আমার হাত পা কাঁপছিল, কিন্তু আমি জানতাম এখন আবেগ দেখানোর সময় নয়, প্রমাণ নষ্ট না করেই কাজ করতে হবে। আমি সিসিটিভির প্রতিটি ভিডিও আলাদা করে সংরক্ষণ করলাম, তারপর সব ফুটেজ পাঠিয়ে দিলাম আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং আইনজীবী জুলিয়ান রহমানের কাছে। সঙ্গে লিখলাম, সব প্রমাণ নিরাপদে রাখো, প্রয়োজন হলে মামলা করব। পরদিন সকাল কক্সবাজার একটি বিলাসবহুল রিসোর্টে তখন আমার মা, বোন আর তাদের আত্মীয়রা নতুন বছরের নাস্তা করে বসেছে। ঠিক সেই সময় প্রথম ব্যাংক কার্ডটি মেশিনে ঢোকানো হলো। ট্রানজ্যাকশন ডিসলাইন, দ্বিতীয় কার্ডটি ডিসলাইন, তৃতীয় কার্ডটি ডিসলাইন। কিছুক্ষণের মধ্যেই তাদের মুখের হাসি মিলিয়ে গেল। ঠিক তখনই আমি আমাদের পারিবারিক মেসেঞ্জার গ্রুপে একটি মাত্র বার্তা পাঠালাম, মায়া হাসপাতালে ভর্তি, তার চিকিৎসা আর রায়ানের জন্য পাঠানো টাকা আত্মসাৎ করা হয়েছে। আমার সব ব্যাংক অ্যাকাউন্টে কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। সিসিটিভির সমস্ত ভিডিও আমার আইনজীবীর কাছে আছে। এখন থেকে সব কিছুর জবাব
আইনের কাছেই দিতে হবে। বার্তাটি পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক ফোন আসতে শুরু করলো। মায়ের ফোন, তানিয়ার ফোন, মার্কের ফোন। আমি একটিও ধরলাম না, কারণ এবার কথা বলবে শুধু প্রমাণ। আর কয়েক ঘন্টার মধ্যে এমন একটি সত্য সামনে আসবে যা তাদের সকল অজুহাত চিরদিনের জন্য শেষ করে দেবে। পুলিশ যখন রিসোর্টের দরজায় কড়া নাড়ল, তখন আর কোনো অজুহাত তাদের বাঁচাতে পারেনি। কক্সবাজারের সমুদ্র তীরে তখন নতুন বছরের আনন্দে সবাই ব্যস্ত। ঠিক সকাল 10:30টার দিকে আমার আইনজীবী জুনিয়র রহমান আমাকে ফোন করলেন। রাশেদ, সব ফুটেজ আমি দেখে শেষ করেছি। শুধু খাবার নিয়ে খাওয়ার ঘটনা নয়, আরও বড় বড় বিষয় ধরা পড়েছে। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, তোমার পাঠানো টাকার বেশিরভাগই তোমার মা আর বোন নিজেদের ব্যক্তিগত খরচে ব্যবহার করেছে। রিসোর্টের অগ্রিম বুকিং, দামি কেনাকাটা, গয়না, সব কিছু রসিদ আমরা পেয়েছি। আর সিসিটিভির ভিডিওতেও স্পষ্ট দেখা যাচ্ছে তারা ইচ্ছে করেই তোমার স্ত্রী ও নবজাতক সন্তানকে প্রয়োজনীয় খাবার ও শিশু খাদ্য থেকে বঞ্চিত করেছে। এর মধ্যে হাসপাতাল থেকেও খবর এলো মায়ার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়েছে। অপারেশনের পর যথাযথ খাবার ও বিশ্রাম না পাওয়ায় তার অবস্থা আরও খারাপ হয়েছিল। ডাক্তার লিখিত প্রতিবেদনে উল্লেখ করলেন, অবহেলার কারণে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। এই প্রতিবেদন এবং সিসিটিভির ভিডিও একসঙ্গে আইনজীবী থানায় জমা দিলেন। সেদিন দুপুরেই কক্সবাজারের সেই রিসোর্টে পুলিশ পৌঁছে যায়। রিসোর্টের লবিতে দাঁড়িয়েই আমার মা উচ্চস্বরে বলছিল, এসব আমাদের পারিবারিক বিষয়। একজন পুলিশ কর্মকর্তা শান্তভাবে উত্তর দিলেন, যখন একজন অসুস্থ নারী ও একটি নবজাতককে জীবন ঝুঁকিতে পড়ে, তখন বিষয়টি আর শুধু পারিবারিক থাকে না। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হলো। মার্ক প্রথমেই বলল, আমি শুধু সঙ্গে ছিলাম, কিন্তু সিসিটিভির ভিডিওতে দেখা গেল তিনি বেবি ফর্মুলার কৌটাগুলো গাড়িতে তুলছিলেন এবং মায়াকে ফোন না করার জন্য ভয় দেখাচ্ছিলেন। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, আমরা ভাবিনি ব্যাপারটা এত দূর যাবে, কিন্তু ভিডিওতে তার হাসি মুখে বলা কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল, একটু না খেলে কেউ মরে না। আর আমার মা, তিনি শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করলেন না, বরং বললেন, ছেলের টাকাই তো শেষ পর্যন্ত পরিবারেরই টাকা। এই একটি বাক্যই বুঝিয়ে দিল কেন এত বছর ধরে আমি সত্যটা বুঝতে পারিনি। কয়েক সপ্তাহ পর তদন্ত শেষ হলো। আত্মসাৎ, প্রতারণা এবং ইচ্ছাকৃত অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। আইন তার নিজস্ব গতিতে চলতে থাকে। আমি আদালতে শুধু একবারই কথা বলেছিলাম। বিচারক আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি তাদের ক্ষমা করতে চান? আমি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিয়েছিলাম, ক্ষমা হয়তো একদিন করতে পারবো, কিন্তু বিশ্বাস, সেটা তারা নিজেরাই চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। 6 মাস পর মায়া পুরোপুরি সুস্থ হয়ে উঠল। রায়ানও হাসতে শিখেছে। আমরা পুরনো ফ্ল্যাট ছেড়ে ছোট্ট একটি নতুন বাসায় উঠলাম। সেখানে কোনো বিষাক্ত সম্পর্ক ছিল না, ছিল শুধু শান্তি। নতুন বছর ঠিকই 1 বছর পর সেই রাতের কথা মনে করে আমরা 3 জন একসঙ্গে ছাদে দাঁড়িয়ে আতশবাজি দিচ্ছিলাম। মায়া আমার হাত ধরে বলল, সেদিন তুমি যদি না ফিরতে। আমি ওর কথা শেষ করতে দিলাম না। আমি শুধু রায়ানকে কোলে তুলে বললাম, পরিবার রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না, পরিবার তৈরি হয় তাদের দিয়ে
যারা সব সময় কঠিন সময়ে তোমার পাশে দাঁড়ায়। সেদিন আমি বুঝেছিলাম কিছু মানুষকে হারানো ক্ষতি নয়, বরং সেটাই নতুন জীবনের শুরু। গল্পের নাম মায়ের বিশ্বাসঘাতক। সমাপ্ত। ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ।